السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া الحمد لله والصلاة على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وأيضا قال: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আমরা কোরআন শিক্ষার ক্লাসে যুক্ত হতে পেরেছি। আজকের ক্লাস টপিক হচ্ছে তাআরুফুল হারাকা, অর্থাৎ হারাকা পরিচিতি। দ্বিতীয় টপিক হচ্ছে তাআরুফুত তানউইন, তানউইন পরিচিতি। হারাকা কাকে বলে এবং তানউইন কাকে বলে আমরা পরবর্তী পেজে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তুকলান। হারাকা এবং তানউইনের পরিচিতি লাভের পূর্বে আমরা অ্যারাবিক অ্যালফাবেট, আরবি বর্ণমালা গুলো জেনে নিব। আরবিতে মোট 29টি হারফ অর্থাৎ লেটার রয়েছে। সর্বপ্রথম লেটারটির নাম হচ্ছে আলিফ, দ্বিতীয়টি বা, এরপর তা। এই যে এখানে যে তাটা দেখতে পাচ্ছি এটাও তা। এটা হলো জি। ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, যেমন ইংলিশে আছে। নাম একই, শুধু শেপ বা আকৃতি ভিন্ন। আচ্ছা, দ্বিতীয় লাইনে প্রথম হরফটির নাম হচ্ছে সা। আহ, সা। আহ, জি। এরপরের হরফটির নাম হচ্ছে জিম। জি। জিম। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি আগে শুধু আমি বলে যাই, এরপর আপনি বলবেন ইনশাআল্লাহ। জি। এরপরের হরফটির নাম হচ্ছে হা। হা। হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে। আরবিতে যাকে বলে হালাক। আমরা চিত্রের মাধ্যমে মাখরাজ, মাখরাজ অর্থাৎ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। প্রত্যেকটা হরফের উচ্চারণ স্থান চিত্রের মাধ্যমে দেখবো ইনশাআল্লাহ পরবর্তী পেজে। এখন আমরা শুধু আগে হরফের নাম গুলো জেনে নিই। এর পরের হরফটির নাম হচ্ছে খ। খ। খ কণ্ঠনালী বা হালাকের শেষ হতে, অর্থাৎ আমরা যখন থুতু বা কফ ফেলি তার পূর্বে যে গলা খাকড়াই এমন শব্দ করি, এই গলা খাকড়ানো যে স্থান থেকে হয় ঠিক সেই স্থান থেকে এই হরফটা উচ্চারিত হয় খ। 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 এর পরের হরফটির নাম হচ্ছে দাল। দাল। হ্যাঁ, 3 আলিফ লম্বা, মানে একটু এই হরফগুলো হচ্ছে বা, তা, সা, এই হরফ হচ্ছে একটু অধিক পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে, অর্থাৎ টেনে নামটা উচ্চারণ করতে হবে। পরের হরফটাও টেনে বলতে হবে, জাল। দালের উপর একটি নুক্তা দিলে কি হয়ে যায়? জাল হয়ে যায়। জালের মাখরাজ বা উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করে, কোনো শীষ বের হবে না। জা, জাল, জাল এরকম হবে না। জাল, জাল। এরপরের হরফ র, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে র। র মোটা করে একদম বোল্ড করে পড়তে হবে, র। জি। আচ্ছা, এর পরের হরফের নাম হচ্ছে জা। জা জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের আগা এবং পেটের সঙ্গে লাগাইয়া জা। 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 এখানে এই হরফ এর উচ্চারণ স্থান অর্থাৎ মাখরাজ এবং সি, এই হরফ এবং এই হরফ, এই 3টা হরফের উচ্চারণ স্থান একই, এবং এই 3টা হরফ উচ্চারণ করার সময় শীষ বের হবে, একটা আওয়াজ বের হবে,
এরকম, হ্যাঁ, জা, জি। জা। আর এই হরফটার নাম হচ্ছে সিন। 3 আলিফ লম্বা করে বা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, সিন, সিন। এর পরের হরফটির নাম হচ্ছে, হ্যাঁ, সদ, জা এবং সিনের মাখরাজ কিন্তু একই, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগা এবং পেটের সঙ্গে লাগে। এর পরের হরফের নাম হচ্ছে শিন, শিন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে, শিন। মুখ ভর্তি করে এরকম। আর এখানে শীষ হবে হালকা, জি। শিন। ফুসফুস করে, সাপে যখন কি করে ফুসফুস করে, যেরকম শিন উচ্চারণ করতে কিন্তু এরকম একটা শব্দ হয়, এরকম, শিন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে, শিন। এরপর হরফটির নাম হচ্ছে সদ। শেষে প্রতিধ্বনি হবে, কারণ এই হরফটি নাম লিখতে, এই হরফের নাম লিখতে শেষে কি আছে, দাল আছে। আর দাল শেষ, শেষে দাল থাকার কারণে এখানে প্রতিধ্বনি হবে। এটাকে কলকলা বলা হয়। কলকলার নিয়ম, তাজউইদের একটি নিয়ম আছে কলকলা, সেটার আলোচনা আমরা পরবর্তী ক্লাস জানতে পারবো ইনশাআল্লাহ। তখন বুঝতে পারবো যে এখানে কি জন্য শেষে প্রতিধ্বনি হচ্ছে সদ, সদ। আচ্ছা, জা, সিন, সদ, এই 3টে হরফের উচ্চারণের স্থান অর্থাৎ মাখরাজ, জি। মাখরাজ অর্থই উচ্চারণের স্থান একই, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগা এবং পেটের সঙ্গে লাগে। এরপরের হরফটির নাম হচ্ছে বদ, বদ। এই হরফের শেষেও দাল রয়েছে, মানে এই হরফের নামটা, বানান, স্পেলিং, হ্যাঁ, এর ক্ষেত্রে শেষে দাল হরফটি রয়েছে, এই জন্য এখানে জি। প্রতিধ্বনি হয়। আচ্ছা, এই কলকলা হরফের, করে পড়তে হবে। জি জি কলকলা করে। জি জি। জি, এই হরফের শেষ, এই হরফের মাখরাজ বা উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া, ওয়াদ, ওয়াদ। এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে কি দাল। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা বাংলা দ এর মতো হুবহু, উচ্চারণের ক্ষেত্রে নাম ভিন্ন, যেহেতু আহ, এটা হচ্ছে আরবি হরফ আর ওইটা হচ্ছে বাংলা অক্ষর, দুইটার মধ্যে আহ নামের দিক থেকে ভিন্নতা আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে, অর্থাৎ দাল হারফে যখন জাবার বা ফাতহা দেওয়া হবে, তখন যে উচ্চারণ হবে, দ এর, দ অক্ষরে আকার দেওয়া হলে সে একই উচ্চারণ হবে, দ আকার দা, দাল জাবার বা ফাতহা দা। আচ্ছা, জাবার বা ফাতহা কাকে বলা হয় সে বিষয়ে আমরা এই হরফগুলোর নাম শেষ হওয়ার পরে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, এখন আপনি আলিফ থেকে নিয়ে বদ শুধু উচ্চারণগুলো বলে যান, জি। শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, বদ। বাম পাশের পেজে লক্ষ্য করি, প্রথম জি। লাইনের প্রথম হরফটির নাম হচ্ছে ত, ত, বোল্ড মোটা করে, বাংলাতে জি। ত, আর এটা হচ্ছে আরবিতে ত। বাংলাতে ত মোটা করে পড়তে হয় না, ত আকার তা। আর এই ত আরবি যে হরফ, এটার মধ্যে আকার বা ফাতহা দিলে কি হয়, বা জবর দিলে কি হয়, ফাতহা আর জবর একই জিনিস, ফাতহাকেই জবর বলা হয়। ত জি। জবর ত, মোটা করে ত জবর কি ত, তো। হ্যাঁ, ত জবর ত। হ্যাঁ, হারাকায় মাদ হবে না, হারাকার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ত জবর ত। আর তা আকার ত, ত আকার তা, বাংলাতে ত আকার তা, এটা কিন্তু বারিক বা পাতলা করে। আর ত জি। হরফটা একটু বোল্ড করে বলতে হয়, মোটা করে বলতে হয়, ত জবর ত। আচ্ছা, পরের হরফটির নাম হচ্ছে ওয়া। তর ও।
মাখরাজ বা উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে ত। আর পরের হরফটির নাম হচ্ছে র। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই হরফটার মতো। এই হরফের উচ্চারণ স্থান আর এই হরফের উচ্চারণ স্থান একই। এবং জি, আরেকটি হরফ আছে এই হরফ। এই তিনটি হরফ সা, জাল, গ, এই তিনটি হরফের উচ্চারণের স্থান এক। জি, আর তা আচ্ছা, হচ্ছে জিহ্বার জি, আগা, জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগের সঙ্গে লাগাইয়া নরম করে। এখানে কোনো শীর্ষ বের হবে না, জ জ জ এরকম হবে না, র র মোটা করে র। তো র। আচ্ছা, এরপরের জি, হরফটির নাম হচ্ছে আইন। নরম করে কণ্ঠনালীর মধ্যখান থেকে, কণ্ঠনালীর মধ্যখান চেনার সুবিধার্থে বলা হচ্ছে পুরুষদের গলা অনেকের ক্ষেত্রে দেখা যায়, পুরুষদের অনেকের ক্ষেত্রে দেখা যায় গলার মধ্যখানে একটা উঁচু হাড় হাড় দেখা যায়। হুম, হ্যাঁ, তো জি ওই, ওস্তাদ। হ্যাঁ জি, ওই বরাবর ওইটা হচ্ছে কণ্ঠনালী বা হলকের মাঝখান। সেখান থেকে নরম করে উচ্চারিত হবে আইন, আইন, আইন। আচ্ছা, এরপরের হরফটি নাম হচ্ছে গইন। গইন হরফের উচ্চারণ স্থান বা মাখরাজ হচ্ছে এই হরফের উচ্চারণ স্থান বা মাখরাজ। হ্যাঁ, যেটা ছিল সেটাই, অর্থাৎ কফ বা থুতু ফেলার সময় যে আমরা এরকম করে ওইখান থেকেই, অর্থাৎ কণ্ঠনালীর শেষ থেকে, শেষ ভাগ, কণ্ঠনালীর শেষ ভাগ থেকে খ এবং গইন, গইন, খ, 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 গইন, ঘ, 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 গইন, গইন। এটার নাম আইন, এটা গইন। আইন, এটা গইন। কণ্ঠনালীর মাঝখান থেকে, এটা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। জি, এরপরের হরফটির নাম হচ্ছে ফা। বাংলাতে ফ এর সাথে কিন্তু উচ্চারণের দিক থেকে যখন আকার বা স্বর চিহ্ন ব্যবহার করা হবে তখন উচ্চারণের দিক থেকে হুবহু এক, তবে নামে ভিন্নতা রয়েছে। এটার নাম ফা, আর বাংলাতে ফ। ফ আকার ফা, আর এটা হচ্ছে ফা জবর ফা। পা। কিছু কিছু হরফ আছে উচ্চারণ করে, উচ্চারণ করার জন্য, সহি শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য মশক করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এরকম হরফের সংখ্যা খুবই কম। যেমন এখানে আছে আইন, হা, বদ, আর একটা হরফ আছে এই যে ফার পরের যে হরফটা এটা। এই চারটা হরফ মোটামুটি মশক করতে হয়। এছাড়া বাকি মিক্স অধিকাংশ হরফই বাংলা হরফের সাথে উচ্চারণের দিক থেকে মিল আছে। জি, আচ্ছা, ফা আর কফ এর আহ, আকৃতি অর্থাৎ শেপ প্রায় কাছাকাছি। এটা একটু আপনার এটা একটু অধিক গোল, আর এটা একটু গোল গোলাকার, কম। এটা হ্যাঁ একটু জি জি লম্বাটে। জি জি, জি, এটা একটু লম্বাটে, এটা একটু গোলাকার, আর এটা এক নোক্তা, এখানে দুই নোক্তা। দুই আচ্ছা, নক্ত। এই হরফের উচ্চারণের স্থান হচ্ছে আগে ফার উচ্চারণের স্থানটা বলে নি। ফা হরফের উচ্চারণের স্থান হচ্ছে আহ, স- উপরের দুই দাঁতের আগা সামনের নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে, সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে ফা, ফা, ফা। আর এই হরফ কফ, হ্যাঁ, এই হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, ক, 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 জিহ্বার গোড়া বরাবর যে মুখের তালু আছে সেই তালুর সাথে লাগিয়ে কফ, কফ। আর এই হরফের নাম হচ্ছে কাফ, কাফ। এই হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে, মানে সামনের দিকে, সামনের দিকে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, অর্থাৎ একটু সামনের দিকে বাড়িয়ে তার বরাবর উপরের তালের সঙ্গে লাগে কাফ। আমরা এগুলো কিন্তু সবগুলো হরফের উচ্চারণের স্থান চিত্রের মাধ্যমে দেখবো, তখন আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। কাফ হরফের উচ্চারণ বাংলা ক এবং ইংলিশ, যে ইংরেজিতে একটি হরফ আছে কে, এগুলোর সাথে হুবহু মিল। উচ্চারণের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে ভিন্নতা অবশ্যই থাকবে যেহেতু ভাষায় দুইটা ভিন্ন। আচ্ছা, কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, মানে একটু সামনে বাড়িয়ে তার বরাবর মুখের উপরের তালুর সঙ্গে লাগে কাফ। এরপরের হরফ লাম, জিহ্বার আগার কিনারার সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে লাম, লাম। বাংলা ল হরফ, ল অক্ষর আছে, ল অক্ষরের উচ্চারণের সাথে জি, মিল আছে। আচ্ছা, এরপরের হরফটির নাম হচ্ছে মিম। ম, বাংলাতে ম আর মিমের উচ্চারণের ক্ষেত্রে অর্থাৎ স্বর চিহ্ন বা হারাকা লাগিয়ে উচ্চারণ করলে
দুইটার উচ্চারণ সেম, একই। ম আকার মা, আর মিম, মা, হ্যাঁ মিম ফাথা বা জবর মা। মা। জি। মিম হরফটার নাম হচ্ছে মিম। এরপরের হরফটা নুন। বাংলা অক্ষর একটি রয়েছে নুন, দন্ত ন। বাংলা যে দন্ত একটি ন, জি। অক্ষর, হ্যাঁ দন্ত ন যে একটি অক্ষর রয়েছে, সেই অক্ষরের সাথে নুন অক্ষরের হুবহু মিল রয়েছে। কোন দিক থেকে? উচ্চারণের দিক থেকে। হ্যাঁ নাম, এটার নাম হচ্ছে নুন আর ওটার নাম হচ্ছে দন্ত ন। আর কিন্তু উচ্চারণের দিক থেকে মানে কি, যখন ওইখানে স্বর চিহ্ন বা হারাকা লাগানো হবে, তখন জি। উভয়টির উচ্চারণ এক। নুন জবর না, দন্ত ন আকার না। জি নু ওস্তাদ, কিছু কিছু অক্ষর এখানে আমি বলি, এখানে অনেক মানে বাংলা, ইংলিশ, মানে আরবি তিনটা মানে হ্যাঁ, তিনটা ভাষার সাথে মিল। যেমন এখানে ফা আপনি যে বললেন, জি জি ফাটা আমরা বাংলা ফ একদম হুবহু মিলে যায়, জি উচ্চারণের জি, ক্ষেত্রেও সেম একই। আবার ইংলিশে যদি আমরা এফ এর কথা চিন্তা করি, হ্যাঁ জি জি, এফ, হ্যাঁ জি তারপরে এল, লাম যেটা আপনি বললেন একটু হ্যাঁ আগে, হ্যাঁ, লাম, এল এল, এল, জি জি এল বাংলাতে ল, জি। আবার মিমটা বাংলাতে ম, অনেকটাই মিলে ইংলিশে আছে এম, যেমন। জি। ইংলিশে এ, এম, জি জি। জি জি। নুনের নুন, ক্ষেত্রেও সেম। জি জি। সিম। এলো ইংরেজিতে এন, আর বাংলাতে দন্ত ন। আচ্ছা, জি। এই হরফের উচ্চারণ স্থান আর এই হরফের উচ্চারণ স্থান একই। অর্থাৎ জিহ্বার গোড়ার আপনার জিহ্বার আগা, হ্যাঁ কিনারা তার বরাবর উপরের, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, অর্থাৎ জিহ্বার আগার কিনারা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে নুন, নুন। এরপরের হরফের নাম হচ্ছে ওয়াও। ওয়াও হচ্ছে দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে, এখানে কোনো জিহ্বার কাজ নেই বা দাঁতের কোনো কি স্পর্শ কাজ নেই। হবে না, কাজ নেই। দুই ঠোঁট থেকে ওয়াও উচ্চারণ করার সময় শুরুতেও দুই ঠোঁট গোল থাকবে, আবার শেষেও দুই ঠোঁট কি হবে? গোল হবে। গোল থাকবে। ওয়াও, ওয়াও, এরকম। আর এই জি। হরফটার নাম হচ্ছে হা। হা, এটা না, এই হরফ ডান পাশের পেজে এই যে এই হরফটার নামও হা। এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে, এটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে। হা একবার নরমাল হা, বাংলাতে হ আছে, হ আকার হা। এই হা জাবার বা ফাথা হা। সুতরাং জি। এই হরফের আর এই হরফের নাম যদিও এক, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কি আছে? ভিন্নতা আছে, যেহেতু উচ্চারণের স্থানই কি দুইটার দুই রকম আলাদা। আলাদা। জি। জি জি। এই হরফটা এভাবেও লেখা হয়, এভাবেও। আমরা জানি বাংলাদেশে সাধারণত দুই ধরনের কোরআন শরীফ পাওয়া যায়, নুরানি কোরআন শরীফ, হিফজুল কোরআন শরীফ। হিফজুল কোরআন শরীফে সাধারণত এই ধরনের হাটাই বেশি দেখা যায়, এভাবে লেখা হয়। বা এই হাটা আহ নুরানি কোরআন শরীফে এভাবে লেখা হয় বেশি। আবার এই হাটা যদি হিফজুল কোরআন শরীফ এরকমও আছে, কিন্তু যখন মোরাক্কাব হয় তো মিলিয়ে লেখানো হয়, মিলিয়ে লেখা হয়, তখন কিন্তু এটা এইভাবে থাকবে না। আচ্ছা, ওটা আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ। হরফটার নাম হচ্ছে হামজা। হামজা আর এই হরফের মাখরাজ বা উচ্চারণের স্থান একই। হামজা এর আর হা এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে। শুরুতে। হ্যাঁ জি। জি, হামজা, হা। আচ্ছা, এই হরফটার নাম হচ্ছে ইয়া। ইয়া, ইয়ার উচ্চারণের স্থান হচ্ছে বা মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে। ইয়া, ইয়া চাপ দিয়ে জিহ্বার মধ্যখান উপরের তালুর দিকে মিলিয়ে আহ, উচ্চারণ করতে হবে। ইয়া, 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 জিহ্বার মধ্যখান উপরের তালুর উপরের দিকে করতে হবে, হ্যাঁ। তালুর সাথে মিশিয়ে। জি। জি। ইয়া। ইয়া। আচ্ছা, আপনি এখন বাম পাশের পেজের হরফগুলোর উচ্চারণ শুধু বলে যান, জি। নাম বলে যান, উচ্চারণ, হ্যাঁ হরফগুলো। ত, ল, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা, হামজা, ইয়া, এটাও ইয়া। ইয়া, জি। এটাও ইয়া। এটা আপনার সাধারণত উর্দু খতে লেখা হয়, উর্দু ভাষায় এভাবে লেখা হয়। কোরআন জি, শরীফে এভাবে অনেক আছে। ক্ষেত্রে তো উস্তাদ হ্যাঁ ইয়ার নিচে তো অনেক সময় এই যে দুই নুক্তা যেটা আছে, এখানেও তো অনেক সময় দেখা যায় নুক্তাটা থাকে না, কিন্তু জি জি আকৃতিটাও সেম এরকমই থাকে, অনেক জি ক্ষেত্রে দেখা জি যায়। জি জি। জি। আচ্ছা, আমরা এখন চিত্রের মাধ্যমে ওই আরবি বর্ণমালা গুলো উচ্চারণ স্থান অর্থাৎ মাখরাজ দেখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ইনশাআল্লাহ। আপনার ক্লাসের শুরুতে বলেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ।
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আমরা এই দুই শ্রেণীর, হ্যাঁ, যে কোনো এক শ্রেণীর মধ্যে থাকার চেষ্টা করবো। হয় কোরআন শিক্ষা দানকারী অর্থাৎ শিক্ষক হবো, অথবা কি ছাত্র হবো অর্থাৎ কোরআন শিক্ষার্থী। তাহলে কি আমরা ওই সার্টিফিকেট আল্লাহ তাআলার হাবিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সার্টিফিকেট বা সনদটা দেওয়া হয়েছে, সেই সনদটা আমরা কি অর্জন করতে পারবো। অর্থাৎ সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাইলে কি হতে হবে? হয় কোরআন শিক্ষাদাতা হতে হবে অথবা শিক্ষার্থী হতে হবে। আল্লাহ করতে তাআলা হবে। আমাদের জি। সবাইকে কবুল করুন। আরেকটা আমিন। বিষয় হচ্ছে, আপনার আরেকটা হাদিস আমি পাঠ করেছি, সেটা হচ্ছে আল কোরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন হাসরের দিন তোমার সপক্ষে দলিল হবে, অর্থাৎ অথবা তোমার বিপক্ষে দলিল হবে। যদি সপক্ষ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি বিপক্ষ হয় তাহলে কি অবস্থা হবে? কারণ আল্লাহ তাআলার নিকট কোরআনের সুপারিশ ওই সময় কি গ্রহণযোগ্য হবে। কোরআনের সুপারিশ যদি পক্ষেও হয় সেটাও গ্রহণযোগ্য হবে, তদ্রূপ যদি বিপক্ষে হয় সেটাও কি আল্লাহ তাআলার নিকট কিন্তু গ্রহণ গ্রহণযোগ্য হবে। গ্রহণ হবে, গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, অতএব আমাদেরকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমি কোরআন শিখবো কি শিখবো না। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে আহ সচেতন হওয়া বা সতর্ক হওয়ার তৌফিক দান করুন। সময় ফুরিয়ে গেলে আমিন। কিন্তু তখন শুধু আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না। আচ্ছা, এখন আমরা আরবি হরফ বা অক্ষর, অক্ষরকে আরবিতে বলা হয় হারফ। উচ্চারণটা আসলে হরফ, আমরা অনেক হরফ বলি, আমিও বলতেছি। হ্যাঁ, এখানে মানে জি। আপনার যেমন অনেকটাই আপনার যেমন আমাদের যে প্রত্যেক ভাষাতে, বাংলা ভাষাতেও যে শব্দটা যেভাবে উচ্চারণ করা দরকার, আমরা কিন্তু অনেক সময় আঞ্চলিকতা মানে ব্যবহার হয়ে যায়, আঞ্চলিক ভাবে শব্দটা উচ্চারণ করি। আসলে হারফ হারফ না, হারফ। হারফ, হা র সাকিন, আহ, হা, আর এরপরে ফা, হারফুন। আমরা যেহেতু এখানে থেমে বলি সেই জন্য হারফ বলা হয়। আচ্ছা, মাখারিজুল হুরুফ, হারফের প্লুরাল বা বহুবচন হচ্ছে হুরুফ, মানে অক্ষর সমূহ বা বর্ণমালা। হ্যাঁ, বর্ণমালা থেকে অক্ষর সমূহ বহুবচন, অক্ষরের বহুবচন হচ্ছে হুরুফ। মাখরাজের বহুবচন হচ্ছে মাখারিজ। মাখরাজ মানে কি? মাখরাজ অর্থ হচ্ছে, আবেদনিক অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। আচ্ছা, ডান পাশের পেজে আমরা চারটি হরফ দেখতে পাচ্ছি, বা, মিম, ফা, ওয়াও। এই চারটি হরফ উচ্চারণ শুধু দুই ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। বা হরফটা উচ্চারণ করার শুরুতে দুই ঠোঁট কি থাকে? বন্ধ থাকে, মিশানো থাকে। জি। মিশানো থাকে, জি লাগানো থাকে। বা মিম হরফটাও অনুরূপ, অর্থাৎ উচ্চারণ করার শুরুতে দুই ঠোঁট কি থাকে? মিশানো থাকে বা লাগানো থাকে। মিম, আবার শেষে কি হয়ে যায়? আবার মানে শুরুতেও মিশানো থাকে, বন্ধ থাকে, শেষে কি হয়? বন্ধ হয়ে যায়, মিম। আর বার শুরুতে বা হরফ উচ্চারণ করার শুরুতে দুই ঠোঁট কি থাকে? হ্যাঁ, বন্ধ থাকে অর্থাৎ মিশ্রণ থাকে, কিন্তু শেষে শেষে একটু কি হয়? করতে হয়, ফাঁকা থাকে। ফাঁকা থাকে। বা, আচ্ছা, এরপরের ডান পাশে নিচে দেখি আমরা ফা হরফটির উচ্চারণের স্থান কোথা থেকে, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগে। ফা, ফা। বাংলা ফ হরফের সাথে আংশিক মিল রয়েছে নামের ক্ষেত্রেও কিন্তু। ওয়াও হরফের উচ্চারণ দুই ঠোঁট থেকে, অর্থাৎ ওয়াও হরফ উচ্চারণ করার সময় শুরুতেও দুই ঠোঁট গোল থাকবে, আবার শেষেও কি গোল হয়ে যাবে। ওয়াও, ওয়াও। বিড়াল, দুইটি বিড়াল কখনো যখন ঝগড়া করে তখন কিন্তু এই ধরনের শব্দ হয়, ওয়াও। আচ্ছা, আমরা এই চারটি হরফের উচ্চারণের স্থান দেখতে পেলাম যে দুই চারটি হরফের উচ্চারণ হরফই দুই ঠোঁটের মাধ্যমে উচ্চারিত হয়। শুধু ফা এর হরফের ক্ষেত্রে শুধু দুই ঠোঁটের নিচে কি হয়? উপরের দুই তার অগ্রভাগ লাগিয়ে উচ্চারণ করতে হয়। আচ্ছা, বাকি এই হরফগুলোর উচ্চারণ স্থান দেখে নিই আমরা এই চিত্রের মাধ্যমে। হ্যাঁ, এখান থেকে থেকে আমাদের যে গলা, এটাকেই বলা হয় কণ্ঠনালী। কণ্ঠনালীর আমরা শেষ থেকে দেখি, কণ্ঠনালীর শেষ কিন্তু এই দিক থেকে, হ্যাঁ, শুরু হইলো এই দিক জি। থেকে। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় দুইটা হরফ, হামজা, হা। হামজা, এই হরফটার নাম হামজা, এই হরফটার নাম হা। হ্যাঁ। এরপর কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন, হা, আইন, হা।
কণ্ঠনালীর মধ্যখান, অর্থাৎ অনেক পুরুষের গলার মধ্যখানে যে হাড় দেখা যায় উঁচু, হ্যাঁ, ওই বরাবরই আর কি। আচ্ছা, কণ্ঠনালীর মধ্যখান থেকে দুটি হরফ, আইন, নরম করে আইন, পরেরটা হ্যাঁ। আচ্ছা, এরপর দুটি অক্ষর দেখতে পাচ্ছি, গইন, খ। এই দুটি হরফ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে, হ্যাঁ, অর্থাৎ আমাদের এই জি যে যে থুতনি বলি, থুতনি যে বরাবর যে গলা, এটা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ আছে। হ্যাঁ, গইন, হ্যাঁ, না, এখানে ভুল বললাম, থুতনি না, আপনার এই জিহ্বার যে গোড়া বরাবর, যেটা জিহ্বার গোড়া বরাবর যে আপনার কণ্ঠনালী, সেটি হচ্ছে আহ কণ্ঠনালীর শেষ ভাগ। কারণ আমরা যখন থুতু ফেলি বা কফ ফেলি, তখন যে এই শব্দটা হয় কিন্তু এই জায়গা থেকে, হ্যাঁ। তো এই জি জায়গা থেকে দুইটা হরফ উচ্চারিত হয়, গইন, খ, খ। ও হ্যাঁ, এরপর হরফটার নাম হচ্ছে কফ। এর উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরের মুখের তালুর সঙ্গে লাগিয়া, কফ, কফ। আর এর পরের হরফের নাম কাফ। এই হরফটার উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, মানে একটু সামনের দিকে বাড়িয়ে, এই হচ্ছে এই যে, এই যে, এটা হচ্ছে জিহ্বার গোড়া এই বরাবর, এই যে এই কফ হরফে বরাবর একটা রেখা টানা হয়েছে, এবং রেখার শেষ মাথায় একটা বিন্দু, নীল রঙের, হ্যাঁ, জি বিন্দু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওই মুখের জিহ্বার গোড়া বরাবর যে মুখের তালুস, এটা বোঝানোর জন্য এখানে একটা ব্লু কালারের কি দেওয়া হয়েছে, বিন্দু দেওয়া হয়েছে। আচ্ছা, বিন্দু দেওয়া হয়েছে। জি এরপরে হচ্ছে তার, এটা হচ্ছে জিহ্বার আপনার গোড়া, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সামনের দিকে, এই বরাবর মুখের তালুর সঙ্গে লাগে, কাফ। আচ্ছা, এরপরের হরফ, তিনটি হরফ, র, লাম, নুন। এই হরফ তিনটির উচ্চারণের স্থান এক, অর্থাৎ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া, লাম। হ্যাঁ, তবে এই র হরফের একটা উচ্চারণের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে র জিহ্বার আগার পিঠ, পিঠ লাগাতে হবে, হ্যাঁ, র, এবং মোটা করে বলতে হবে র। তারপরে পরের হরফ হচ্ছে লাম, নুন। হ্যাঁ, তিনটা হরফই উচ্চারণের স্থান এক। আচ্ছা, এরপরে দেখেন এখানে মিম। আচ্ছা, আমরা এই যেটা পরে বলতেছি, এইখানে চলে যাই, এই শেপে। এই শেপের মধ্যে তিনটা হরফ আছে, তা, দাল, ত। এই তিনটি হরফের উচ্চারণ স্থান জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে, তা, দাল, ত। এটা তা, এটা ত, এটা মোটা করে আর এটা পাতলা করে, তা, ত। আর মাঝখানেরটা দাল। আচ্ছা, এরপরে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় তিনটি হরফ, হ্যাঁ, না, চারটি হরফ। জি এই ডান পাশে যে আমরা চিত্রের মধ্যে দেখলাম, সেগুলোই দেখানো হয়েছে, বা, মিম, ফা, ওয়াও। এখানে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, এখানে কোনো জিহ্বা বা দাঁতের কোনো কাজ নেই। আচ্ছা, এরপরের তিনটা হরফ, সা, জাল, গ। এই তিনটা হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, সা, জাল, গ। হুম, নরম করে, এখানে কোনো শীষ বের হবে না, আওয়াজ হবে না। এর পরের তিনটা হরফের ক্ষেত্রে আওয়াজ বের হবে। এই পরের তিনটা হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা এবং পেটের সঙ্গে লাগিয়ে, এখানে এই তিনটা হরফের উচ্চারণের ক্ষেত্রে শীষ বের হবে, যা, এস, স, স, যা, 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 যা। যা অক্ষর হরফ উচ্চারণের ক্ষেত্রে তুলনামূলক শীষটা একটু কম বের হয়। আহ, তবে তিনটার উচ্চারণের স্থানের আহ, যে মাখরাজ আছে, সেখান থেকে উচ্চারণ করলে শীষ অবশ্যই কি বের হবে। হ্যাঁ, এটার একটা, এই তিনটা হরফের কি আহ, আহ, সিফাত, হ্যাঁ, বা বৈশিষ্ট্য, যে উচ্চারণ করার সময় কি হবে, একটা আওয়াজ বের হবে। যেমন আমরা সূরা নাস পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন জি নাস, শেষে একটা আওয়াজ হয়। সেটা একটা আওয়াজ হয়। জি, জি। জা, সিন, সদ। এই তিনটা হরফের উচ্চারণ স্থান জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা এবং পেটের সঙ্গে লাগে। আচ্ছা, এরপরে আহ, এখানে তিনটা হরফ বাকি বাদ পড়ছে, জিম, শিন, ইয়া। এই তিনটা হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার মধ্যখান, জিহ্বার
মাঝ বরাবর তার বরাবর উপরের সঙ্গে লাগে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে, জিম, শিন, ইয়া, ইয়া। আচ্ছা, এরপরে একটি হরফ আছে, সেই হরফটা আলাদাভাবে দেখানো হয়েছে কারণ এখানে জিহ্বা এবং দাঁতের মারের দাঁত। মাড়ি, হ্যাঁ জি, জি। মাড়ি দাঁতের সঙ্গে লাগে। ডান পাশে দেখানো হয়েছে জিহ্বা, জিহ্বার চিত্রের মধ্যে দেখুন যে জিহ্বার গোড়ার দিকে, জিহ্বার গোড়ার কিনারা, হ্যাঁ, উপরের মারের দাঁতের গোড়ার সঙ্গে লাগে, ওয়াদ, ওয়াদ। আচ্ছা, এই চিত্রে, এই দুইটা চিত্রে আমাদের আহ আচ্ছা, এখানে দুইটা হরফের বিষয়ে বলার বাদ আছে। এটা বাদ রাখা হয়েছিল এই জন্য যে এই মিম আর নুন এটা কিন্তু মাখরাজ অলরেডি বলা হয়ে গেছে, এই যে এখানে হলো মিম আর হচ্ছে এই যে নুন, কিন্তু এখানে আবার ভিন্ন শেপে মিম নুন আনার কারণ হচ্ছে যে এটা এখানে বোঝানো হয়েছে যে মিম এবং নুন হরফে যখন তাসদিদ হয়, তাসদিদের আলোচনা আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। যখন এই দুইটা হরফ তাসদিদ হয় তখন ওই মিম এবং নুনে যে হারাকা থাকে, হ্যাঁ, তার আগের অক্ষরের সাথে যে মিলিয়ে পড়তে হয়, তখন ওই উচ্চারণ করার সময় কি করতে হয়, গুণনা করতে হয়। গুণনা কোন জিনিস? গুণনা বাংলাতে যেমন চন্দ্রবিন্দু উচ্চারণ করার ক্ষেত্রে যেরকম যেরকম হয়, ঠিক গুণনাটাও ওইরকম শোনা যায়। অর্থাৎ চাঁদ, হ্যাঁ, চাঁদপুর, তারপরে এরকম যে উচ্চারণগুলো আছে যেখানে চন্দ্রবিন্দু থাকে, তো ওইরকম আরবিতেও কি আছে, হ্যাঁ, কিছু কিছু আহ রুলস আছে যেগুলোর ক্ষেত্রে আপনার হারাকা উচ্চারণের সময় এরকম গুণনা করতে হয়, হ্যাঁ, নাকে। আর এই গুণনাটা হয় নাকের বাসি থেকে, সেই জন্য এখানে মিম এবং নুনের শেপ, এই শেপে মিম মিম এবং নুন হরফ এনে বোঝানো হয়েছে যে এই দুই হরফের ক্ষেত্রে যখন গুণনা করতে হবে, গুণনাটা কোথা থেকে উচ্চারিত হবে, নাকের বাসি থেকে। ইন্না, ইন, আন, ইম, আম, আম, ইন, আন, এরকম যে আমরা উচ্চারণ করি কোরআন শরীফ তেলাওয়াতের শুনি শুনি, যেমন সূরা কাউসার, ইন্না আ'তাইনা, ইন, এই যে এখানে ইন নাকের ভিতরে লুকিয়ে যে গুণনাটা হয়, অর্থাৎ এই গুণনা উচ্চারণ হয় নাকের বাস থেকে, সেটা এখানে দেখানো হয়েছে যে মিম এবং নুন। তাহলে উস্তাদ এখানে আমরা নাকের মধ্যে যে একটু গুনগুন করে যে একটু মানে আমরা কিছুক্ষণ ধরে রাখবো জি শব্দটা, এটাকে মানে গুন্না বলে। জি জি। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে দুই দুইটি চিত্র দেখতে পাচ্ছি, এইখানে আরো সহজে বোঝানো হয়েছে, মানে অর্থাৎ যে হরফ যেখান থেকে উচ্চারিত হয় সেখানে সেই হরফটা লিখে দেওয়া হয়েছে, আরো সহজ হয়ে গেছে। আমরা নিচের থেকে দেখি, হামজা এবং হা কণ্ঠনালীর শুরু থেকে, হামজা এবং হা কণ্ঠনালীর মাঝখান থেকে, আইন এবং হা, সেজন্য এখানে যেহেতু মাঝখান থেকে, এই দুইটি হরফ মাঝখানে লিখে দেওয়া হয়েছে। এরপরে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে দুইটি হরফ, খ, গইন, জিহ্বার গোড়া থেকে কফ, এবং গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কাফ, আর জিহ্বার মধ্যখান থেকে জিম, শিন, ইয়া, হ্যাঁ। এরপরে জিহ্বার গোড়ার কিনারা, এখন জিহ্বার গোড়ার কিনারা, এই দদের মাখরাজে বলা হয়েছে জিহ্বার গোড়ার কিনারা, এখন কিনারা ডান পাশের কিনারা হইতে পারে, বাম পাশের কিনারা হইতে পারে, এই জন্য এই পাশেও দদ এর হরফ দেওয়া হয়েছে, এই চিত্রে এই পাশেও কি দেওয়া হয়েছে, যা বাম পাশের কিনারা দেওয়া উচ্চারণ করা যায়, ডান পাশের কিনারা দেওয়া উচ্চারণ করা যায়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়া বদ। আচ্ছা, লাম, নুন, র, এই হরফ তিনটির মাখরাজ এক, সেজন্য একসাথে লেখা হয়েছে জিহ্বার আগার কিনারা ও সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। এরপরে ত, দাল, তা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে, আহ, ত, দাল, তা। এরপরে সদ, সিন, জা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা এবং পেটের সঙ্গে লাগে। অর্থাৎ যে হরফ যেখান থেকে উচ্চারিত হয় সেখানে ওই হরফগুলো লিখে দেওয়া হচ্ছে বোঝার সুবিধার্থে। বা, মিম, ফা, ওয়াও চারটা হরফই ঠোঁট থেকে উচ্চারিত হয়, এই জন্য ঠোঁটের একদম অগ্রভাগী করা হয়েছে, এগুলো লিখে দেওয়া হয়েছে। এই চিত্রের মধ্যে এটা হচ্ছে জিহ্বার আকৃতি, জিহ্বা বোঝানো হয়েছে এই শেপ দিয়ে, এই শেপ দিয়ে জিহ্বা বোঝানো হয়েছে। এর পরবর্তীতে এই শেপ গুলো দিয়ে কি বোঝানো হয়েছে, দাঁতের মাড়ি, হ্যাঁ, আর জি। এগুলো হচ্ছে দাঁত। আচ্ছা, এখানেও এরকম ভাবে চিত্রে আহ হরফের স্থানে হরফগুলো লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের হরফের পরিচিতি পর্ব শেষ, এখন আমরা
হারাকা আমাদের আলোচ্য যে বিষয় ছিল দুটি মূলত আজকের ক্লাসে, মানে আরবি হরফ হরফ পরিচিতি এরপর যে দুইটি বিষয় নিয়ে আমাদের আলোচনার কথা ছিল, তাআরুফুল হারাকা, হারাকা পরিচিতি, আর হচ্ছে তাআরুফুত তানউইন, তানউইনের পরিচিতি। আর সে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এখন। আচ্ছা, হারাকা কাকে বলা হয়? হারাকা বলা হয় স্বর চিহ্নকে। স্বর চিহ্ন কাকে বলা হয়? স্বরবর্ণের পরিবর্তে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ উম, ব্যবহার ব্যবহারের বা হ্যাঁ ব্যবহারের সুবিধার্থে স্বর বর্ণ বা ভাওয়েল এর পরিবর্তে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয়? স্বর চিহ্ন। যেমন আকার, রস্বীকার, রস্যকার, দীর্ঘিকার, রস্যকার, এগুলো হচ্ছে বাংলাতে আমরা এই চিহ্নগুলো কি বলি? স্বর চিহ্ন বলি। এরকম আরবিতেও স্বর চিহ্ন রয়েছে। আকারের কাজ আরবিতে যে চিহ্নটি এর মাধ্যমে হয়, ওই চিহ্নটির নাম হচ্ছে জাবার বা ফাতহা। এই বৃত্তের ডান পাশের পেজে লক্ষ্য করি, বৃত্তের উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছি আড়াআড়ি, এটার নাম হচ্ছে জাবার বা ফাতহা। বাংলাতে এই চিহ্ন মানে অনুরূপ চিহ্ন আকার। এরপরে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি বৃত্তের নিচে যে আড়াআড়ি চিহ্নটি, এই চিহ্ন আর এই চিহ্ন দেখতে একই রকম, শুধু হরফ বা আরবি লেটারের উপরে যদি থাকে এই চিহ্নটা, তখন ওই চিহ্নটা বলা হবে জাবার বা ফাতহা, আর নিচে থাকলে কাসরা বা জের। আচ্ছা, বাংলাতে জেরের অনুরূপ চিহ্নের নাম কি? রস্বীকার। আর রস্যকারের অনুরূপ চিহ্নটির নাম হচ্ছে, আরবিতে যে চিহ্নটি ব্যবহার হয় তার নাম হচ্ছে বম্মা বা পেশ। আচ্ছা, জবর জের পেশের উচ্চারণ কিরকম হয় সেটা এই বরাবর আরবি হরফের সাথে যুক্ত, মানে জবর জের পেশ লাগিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, আলিফ জবর কি হবে তাহলে? আলিফ জবর আ, আলিফ জবর আ। এখানে জি, এখানে কিন্তু মাদ করা যাবে না। মাদ মানে কি? টেনে পড়াকেই মাদ বলা হয়। টান হারাকার উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, আমরা দুইটা হারাকা এবং তানউইনের পরিচিতি আহ পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করবো এখন। এখানে হারাকার বিষয়টা বলা হলো, তানবিন কাকে বলা হয়? হারাকা যদি জাবার জের পেশ এগুলো সিঙ্গেল বা অর্থাৎ একটা করে লেখা হয় তাহলে এটা হচ্ছে হারাকা, আর যদি ডাবল লেখা হয় তাহলে এটা তানউইন। যেমন এখানে একটা জাবার, হ্যাঁ, বা সিঙ্গেল। এখানে কি দুইটা জাবার, এখানে দুইটা জের, এখানে দুইটা করে। জি। দুইটা করে, যদি দুইটা করে বা ডাবল করে লেখা হয় সেটা কি? তানউইন। তানবিনের উচ্চারণ আর হারাকার উচ্চারণের মধ্যে পার্থক্য হচ্ছে, হারাকার যে উচ্চারণ সেই উচ্চারণের আহ অর্থাৎ কোনো আরবি হরফে যদি হারাকা লাগানো হয় যে উচ্চারণ হবে, তানবিনের উচ্চারণ এর ক্ষেত্রে শুধু একটি দন্তন্য বৃদ্ধি করে দিলে, অর্থাৎ হারাকার উচ্চারণের পরে যদি একটি দন্তন্য বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে কি হবে? তানবিনের উচ্চারণ হয়ে যাবে। দন্তন্য হলে বাংলাতে বললাম, আরবিতে হলে নুন। আচ্ছা, আমরা একটু পরে এক্সাম্পল দিলে ইনশাল্লাহ বুঝতে পারবো। ফাতহা বা জাবার বরাবর যে হরফটি আমরা দেখতে পাচ্ছি, এই যে এই হরফটির উপরে কি আছে? হরফটির উপরে জবরটা জবর। জবর বা ফাথা দেওয়া আছে তাহলে। ফাতহা। জি। হ্যাঁ, তাহলে আলিফ জবর কি হবে? আলিফ জবর আ। বা, বাংলাতে বা এর অনুরূপ হরফ উচ্চারণের ক্ষেত্রে মিল আছে, সেই হরফটার নাম হচ্ছে ব। ব আকার কি? বা। তা বা বা। বা জবর বা, বা জবর কি? বা। বা। হ্যাঁ, তাহলে বোঝা গেল এই যে এই জবরের কি হয়? জবর আকারের কাজ করে। বা জবর বা, তা জবর তা। তা। এখানে অনেকের প্রশ্ন আসে যে বা হরফটার নাম হচ্ছে বা, আবার যখন আমরা স্বর চিহ্ন বা হারাকা যুক্ত করলাম তখনও তো বা হলো, তাহলে এটা কেমন হলো? তা তা হরফটার নাম হচ্ছে তা, আবার জবর বা আকার যুক্ত করা হলো তখনও তা। অথচ ব হরফটার বাংলা বাংলা অক্ষর ব, আবার আকার যখন যুক্ত করে তখন ভিন্ন হয়, বা হয় ব আকার বা। আর এমনি শুধু অক্ষরটির নাম ব। তাহলে আরবিতে এরকম কেন? বা হরফটার নামও বা, আবার আকার বা হারাকার যুক্ত করলেও বা। এটার উত্তর হচ্ছে ইংরেজিতেও এরকম আছে, অনেক ক্ষেত্রে এরকম হয়, আমরা হয়তো খেয়াল করি না, এটা এখানে এসে হয়তো আমাদের মনে প্রশ্ন জাগছে। যেমন আমি একটি ইংরেজি শব্দের মাধ্যমে বিষয়টি তুলে ধরছি। বি আই জি কি? বিগ। বি আই জি বিগ। এখানে বি হরফ লেটারটি কি? যদি সিঙ্গেল উচ্চারণ করি, শব্দে যদি না শব্দ থেকে আলাদা করে উচ্চারণ করি তাহলে বি। আবার বি আই, এখানে আই ব্যবহার অর্থাৎ ভাওয়েল ব্যবহার করার পরেও কিন্তু বি হচ্ছে, তাই না? বি আই বি। আবার শুধু যদি আলাদা হরফটা উচ্চারণ করি, লেটারটা উচ্চারণ করি তাহলেও কিন্তু বি।
তো ওইখানে ওইখানে যে প্রশ্ন, এখানে কিন্তু সেই প্রশ্ন, তাহলে ওইখানে যে উত্তর, এখানেও কি সেই একই উত্তর, ওরকম অন্য ভাষাতেও এরকম আছে বিষয়টি। আচ্ছা, এখানে একটা প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর দেওয়া হলো। তারপরে আমরা কাসরা বা জের বা রস্বীকার আরবিতে কেমন হয় সেটা দেখি। বাম পাশে, এই রস্বীকার বরাবর বাম পাশে আলিফ জের ই, আলিফ জের কি ই, বাজের বি, ব রস্বীকার কি বি, আর এই চিহ্নটার কাজ, রস্বীকারের কাজ, এই চিহ্ন আরবিতে এই চিহ্ন ব্যবহার হয় জের, তাহলে বা জের বি, তা জের কি হবে তি। জি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আকার আর রস্বীকার দেখতে পেলাম এর ব্যবহার। আর এখন দেখো রস্যকার ব্যবহার, অর্থাৎ আরবিতে রস্যকার ব্যবহার কোন চিহ্নের মাধ্যমে হয়, এই চিহ্নের মাধ্যমে। এই যে এই রস্যকার বাংলাতে আর আরবিতে এই পেশ বা দম্মা দেখতে কিন্তু প্রায় সেম, এটা এই দিক থেকে আর এটা এই দিক থেকে ঘোরানো। আচ্ছা, আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। আচ্ছা, এগুলো উদাহরণের মাধ্যমে আমরা এখানে শুধু মানে একটি করে উদাহরণ নেওয়া হয়েছে এই জন্য যে আমরা পরবর্তী পেজগুলোতে হারাকা এর সবগুলো হরফ দিয়ে হারাকা এবং তানউইনের মশক করানো হবে, ইনশাল্লাহ করব। সেই জন্য এখানে শুধু একটি করে দেখানো হয়েছে। এরপর তানউইনের একটা উদাহরণ এখানে কিন্তু একটি উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। তানউইনের জবর জের পেশ, জবরের তানউইন, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। এখন এই বরাবর আমরা দেখি বা হরফ দিয়ে দেখি, একটি হরফ আনা হয়েছে বা, সেই হরফের উপরে দুই জবরটাকে কি করা হয়েছে, ডাবল লেখা হয়েছে। বা জবর কি ছিল, বা। আমরা বলছি যে তানবিনের উচ্চারণের ক্ষেত্রে যে হারাকার উচ্চারণের শেষে যদি একটি দন্ত ন লাগে বা নুন লাগিয়ে দেওয়া হয়, বা হ্যাঁ, তখনই কি হয়, আপনার তানবিনের উচ্চারণ হয়ে যায়। তাহলে বা জবর বা, তাহলে শেষে একটা দন্ত ন দিলে কি হবে, বান। তাহলে বা জবর বা, বা দুই জবর কি হবে, বান। বাজের বি, বান। বাজের বি, বা দুই জের কি হবে, বিন। বা পেশ বিন। যদি বু হয়, তাহলে একটা শেষে দন্ত ন বসিয়ে দিয়ে কি হবে, বুন। বা দুই পেশ তাহলে কি হবে, বুন। বা পেশ বু, বা দুই পেশ বুন, বান বিন বুন। আচ্ছা, আমরা এই নিচের লাইনে দেখানো হয়েছে যে তানউইনের উচ্চারণ, হারাকার উচ্চারণের শেষে দন্ত ন বা নুন বসিয়ে দিলে যে তানউইনের উচ্চারণ হয়, সেটা এনে ভেঙে দেখানো হয়েছে। বান মানে কি, এখানে একটা নুন আছে, ভেঙে এটাকে ভেঙে এভাবে লেখা যায়। আচ্ছা, এখানে যেহেতু আমরা সুকুন, এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন, এটার আলোচনা আমরা আহ, আমাদের ক্লাসে করা হয়নি, সেই জন্য ওটা আমরা এখানে ডিটেলস বলতেছি না। কিন্তু যখন এই আলোচনাটা আমরা করবো, তখন এটা আমরা বুঝতে পারবো যে এখানে নুন কিভাবে হলো, অর্থাৎ এটা ভেঙে কিভাবে এটা কিভাবে লেখা যায়। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখন আমরা হারাকা এবং তানউইন একসাথে, হ্যাঁ, দুইটাই একসাথে আহ এক্সারসাইজ বা বিভিন্ন সব হরফের মাধ্যমে এটা আমরা মশ করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি প্রথমে সবগুলো হরফের সাথে হারাকা এবং তানউইন যুক্ত করে বলে যাচ্ছি, এরপর আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন, আন ইন উন। বা দুই জবর, হ্যাঁ, তাড়াতাড়ি বলা হয় কি জন্য, তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় কি জন্য, কারণ হারাকার উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি করতে হয়। হারাকার উচ্চারণে যদি দেরি করা হয়, তাহলে কি হবে, তাহলে মাদ। শব্দ, হ্যাঁ, মাদ হয়ে যাবে। যেহেতু তাজউইদের একটা রুলস হচ্ছে মাদ, মাদ হয়ে গেলে কি হবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে। শব্দের অর্থ পরিবর্তন হলে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যাবে, বাক্যের অর্থ পরিবর্তন হয়ে গেলে কি হবে, হ্যাঁ, তখন বাক্যের অর্থ পরিবর্তন, নামাজ অনেক ক্ষেত্রে দেখা যাবে ভেঙে যাবে। আচ্ছা, বা, এটা বলা হয়েছে তাই না, বা জবর জি। বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। হ্যাঁ, আপনি এখন শোনান। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন, আন ইন উন। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন।
তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন, থা জবর থা, থা জের থি, থা পেশ থু, থা থি থু, থা দুই জবর থান, থা দুই জের থিন, থা দুই পেশ থুন, থান থিন থুন। আচ্ছা, এখন এই হরফ দিয়ে আপনি বলেন। হুম। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হ্যাঁ, এখানে হা জিমের জি, হরফের উচ্চারণ স্থান জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে। তালুর সঙ্গে লাগা জি। জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পে জু, যা জি জু। আচ্ছা, এরপর হরফের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠনালীর মাঝখান মধ্যখান। হা, হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হান হিন হুন। হ্যাঁ, বলেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হ্যাঁ, খ এর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ। আমরা গলা খাকরাই যে স্থান থেকে, সেখান থেকে। হ্যাঁ, খ জি, জবর খ, খ জের খি, খ জবর কিন্তু খা না। জি, খ জবর খ। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে কিন্তু খায়রুম বলে না, কি বলে? খয়রুম। আচ্ছা, খৈরুম। হ্যাঁ জি, তাহলে বুঝলাম, আমরা বুঝতে পারলাম যে খ জবর খ। খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খন খিন, খন খিন খান, খন, খন খিন খন, খনকিন খুন, খন খিন খন, খন খুন। খিন খুন, খুন। হ্যাঁ, জি দুই পেশ ওস্তাদ, খুন, বেশ, জি। বেশ জি। পেশে দা জবর দা, দা দা, জের দি, দা না, দাল, দাল জবর দা। দাল জবর দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দান দিন দুন। এখন যেহেতু আমরা তানউইনের মশ করতেছি, এর আগে কখনো ক্লাস করিনি, সেজন্য আমরা কি করব, এখানে শুধু উচ্চারণ বলবো না, দাল দুই জবর দান, দাল দুই দান জের দিন, এভাবে বলবো, হ্যাঁ। জি, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। দাল জবর দা, দাল জের জি, দাল পেশ দু, দা জি দু, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। এরপর র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র উম, দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। আহ, জিবার আগার পিঠ, হ্যাঁ, জিবার আগার পিঠ, তারপর ওর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, মোটা করে র। আচ্ছা, এরপরে জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু, জা দুই জবর জান, জা দুই জের জিন, জা দুই পেশ জুন, জান জিন জুন। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সিন দুই জবর সন, সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। হ্যাঁ, শিন এই যা এবং সিন এর মাখরাজ বা উচ্চারণ স্থান একই, অর্থাৎ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা এবং পেটের সঙ্গে লাগে। আচ্ছা, এরপরে হরফ শিন, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা শি সু, শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। জিহ্বার মধ্যখান, তারপর উপরের তালুর সঙ্গে লাগে শিন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এটা। আচ্ছা, এরপরে হরফ সদ, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। এটার উচ্চারণ স্থান আর এই যে যা, সিন, এই দুই হরফের উচ্চারণ স্থান একই, অর্থাৎ এক- জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগে। হ্যাঁ, বলেন। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু, সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। বদ জবর ব, বদ জের বি, বদ পেশ বু, বদি দু,
দোয়াত দুই জবর দন, দোয়াত দুই জের দিন, দোয়াত দুই পেশ দুন, দন দিন দুন। জিহ্বার গোড়ার কিনারা, বাম কিনারা পাশের কিনারা হতে পারে, ডান পাশের ডান কিনারা হতে পাশে পারে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগে। আচ্ছা, এরপরে ত। ত, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। প, জি। মোটা করে প। আচ্ছা, এরপর ল, ল জবর ল, ল জের দি, ল পেশ জু, ল দি জু, ল দুই জবর জন, ল দুই জের দিন, ল দুই পেশ দুন, জন দিন দুন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগি। ও, মোটা করে ও। আচ্ছা, ল, এরপরের হরফ আইন। হ্যাঁ, বলেন। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আইন দুই জবর আন, আইন দুই জের ইন, আইন দুই পেশ উন, আন আইন উন। মাশাআল্লাহ। এই হরফের উচ্চারণের স্থান বা মাখরাজ জিহ্বার না, কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন নরম করে আইন। আচ্ছা, এরপর গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু, গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। গয়েন জিহ্বার না, কণ্ঠনালীর শেষ থেকে গয়েন এবং খ, খ, খ। আচ্ছা, জি। এরপরে তারপরে হরফ হচ্ছে ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। ফা হরফের উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে। জিহ্বা সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগে। ফা। আর কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তারের সঙ্গে লাগে। কফ, ক কি কু, ক, 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 কি কু, ক কি কু, কন কিন কুন। আচ্ছা, এরপরে জিহ্বার গোড়া, এটা হচ্ছে গোড়া থেকে, আর গোড়া থেকে একটু সামনের দিকে বাড়িয়ে সামন থেকে তারপর উপরের কাফ, তারের সঙ্গে লাগে। কাফ। জি, বলেন। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, কাফ দুই জবর কান, কাফ দুই জের কিন, কাফ দুই পেশ কুন, কান কিন কুন। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। হ্যাঁ, ভু মাদ হয়ে যাচ্ছে, টান হয়ে যাচ্ছে, টান হবে না। হ্যাঁ, ওয়াও আচ্ছা, জবর ওয়া, ওয়া ওয়াও হরফটা কিন্তু দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি না। উই। অনেকে কিন্তু ভি বলে। ভি। জি। বাংলাতে ভ আছে, ইংরেজিতে ভি আছে, ইউ, ভি। তো এরকম ভ, ভি এরকম কিন্তু আরবিতে কোনো হরফ নেই। হ্যাঁ, এই জি। অতএব ওয়াউজের ভি বললে ভুল হবে। ওয়াউজের দুই ঠোঁট থেকে ওয়াউজের ওই, ওই। উই। হ্যাঁ, উই। উই। জি, মাশাআল্লাহ। আর ওয়াও পেশ ভু না, ওয়াও পেশ উ। কি উ। উ। উ, উ বলা উ। যাবে না। হামজা পেশ কি আলিফ পেশ উ, বা উ। হামজা পেশ উ, শক্ত উ। করে। কিন্তু ওই উ, উ বললে ভুল হবে, উ না। আবার ভু, ওয়াও পেশ ভু, ভুও না। তো দুইটাই ভুল। জি। যদি উ বলি তাহলে হামজার সাথে মিলে যাবে, আর যদি ভু বলি তাহলে এমন হরফ বা আরবিতে নেই, এমন নেই। হরফ হচ্ছে। হ্যাঁ, জি। জি, তাহলে বুঝলাম। ওয়াও তাহলে পেশ। আমরা জি। এটা আমরা উচ্চারণ করে তাহলে ঠোঁটটা আমরা গোল রেখে একটু হ্যাঁ, মানে জি, জি, রস্বকার জি, দিলে হয়ে যাচ্ছে। জি, উ। জি। আমার এইটা এরকম। ওয়াও উচ্চারণের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে দুই ঠোঁট, এখানে দাঁত এবং জিহ্বার কোনো কাজ নেই। দুই ঠোঁট থেকে আমার উচ্চারণ করতে হবে। যে ওয়াও জবর ওয়া দুই ঠোঁট থেকে, ওয়াও জের ওই দুই ঠোঁট থেকে, ওয়াও পেশ ও দুই ঠোঁট থেকে। হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা।
আপনার উচ্চারণ হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ওয়াও দুই জবর ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন মাশাআল্লাহ, উন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার উচ্চারণ। ওয়াও দুই জের উইন, এই যে উইন, উইন এরকম হবে, উইন হবে না কিন্তু উইন এরকম হবে। এই যে ডব্লিউ, এখানে দেখেন, জি এখানে ডাব্লিউ। শিরোনামে লেখা হয়েছে তানউইন, হ্যাঁ, এক্সাম্পল অফ তানউইন, ডব্লিউ ডবল ই এন, উইন, উইন এরকম হবে, উইন। আচ্ছা, এরপরে বলেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হাহি হু। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হানহিন হুন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা এবং আলিফ এই দুইটার উচ্চারণ, অর্থাৎ যখন হারাকা লাগা হয় তখন ওই আলিফটাকে হামজা বলা হয়। ওই আলিফ আর আলিফ থাকে না, কারণ আলিফ বলা হয় যার মধ্যে কি থাকবে, কোনো হারাকা থাকবে না, জবর জের পেশ এগুলো থাকবে না, ওইটাকে আলিফ বলা হয়। আর যদি জবর জের পেশ এই হারাকা লাগানো হয় তখন ওইটাকে হামজা বলা হয়। সেজন্যই আলিফের সাথে হারাকা যুক্ত করলে যে উচ্চারণ, হামজার সাথে হারাকা যুক্ত একই উচ্চারণ, আলিফ জবর আ, একই। হামজা জবর আ। আচ্ছা, আ, জি হ্যাঁ, এটা বলছেন আ ই ও। জি জি। হামজা দুই, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া হ্যাঁ, ই ইউ। ইংরেজিতে একটা অক্ষর আছে ইউ, ইউ ভি ডব্লিউ এক্স, হ্যাঁ, ইউ, এই ইউ এস টি, ইউ টির পরে যে অক্ষরটা ইউ এরকম হবে, ইয়া পেশ ইউ, কিন্তু মাত করা ইয়া যাবে না, পেশ ইউ, ইউ। ইউ এরকম বলা যাবে না, ইউ। জি আচ্ছা, ইয়ার হরফের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিম, শিন, ইয়া তিনটা হরফ, তার মধ্যে এই তিনটা হরফের উচ্চারণ স্থান এক, তাহলে ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, ইয়া, ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ। আচ্ছা, ইউ। হ্যাঁ, জি। এরপর ইয়া ইয়াজু, দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, হ্যাঁ, ইয়াজি পেশ ইউ। ইয়ান ইউন, ইয়ান ইন ইউন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, আপনার উচ্চারণ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আরো সহি শুদ্ধ করে শেখার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, আচ্ছা, আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আজকে ক্লাসের আমাদের দুটি টপিক ছিল, একটি হচ্ছে হারাকা, আরেকটি হচ্ছে, অর্থাৎ আরবি বর্ণমালা শেখার পর আরবি হরফের সাথে হারাকা এবং তানউইন, তানউইন কাকে বলা হয়, দুই জবর দুই জের দুই পেশ, দুই অর্থাৎ জের দুই পেশ। অর্থাৎ জি হারাকাকে যদি ডাবল করে লেখা হয় ওইটাকে কি বলা হয়, তানউইন। হারাকা এবং তানউইনের সাথে, অর্থাৎ হারাকা এবং তানউইন যুক্ত করে আরবি হরফের মাস করা, সেই ক্লাসটি আজকে আমাদের শেষ হলো, আলহামদুলিল্লাহ। তো আমরা আরবি হরফগুলো কোন হরফ কোন স্থান থেকে উচ্চারিত হয় এগুলো আমরা এই উচ্চারণের স্থান বা মাখরাজ, হ্যাঁ, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 17টি মাখরাজ আছে। তো আমরা এগুলো মাখরাজ মুখস্থ করার কোনোই দরকার নেই, মুখস্থ করলে হয়তো অনেক সময় আমরা ভুলে যাব। এটা মুখস্থ, জি যারা মাদ্রাসায় পড়ে তারা তো 1 বছর 2 বছর না, অনেক বছর পরে মাদ্রাসায় লেখাপড়া করে, সেগুলো এই জন্য তাদের এটা মুখস্থ করতে করতে বা শুনতে শুনতে শোনাইতে শুনে একদমই হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু এখানে সংক্ষিপ্ত সময় নিয়ে আসি, হ্যাঁ, সেজন্য আমরা এগুলো মুখস্থ করার পিছনে সময় দেব না, কারণ এগুলো মুখস্থ করতে গেলে আপনার অনেক সময় যাবে, তখন মনে হবে যে আরবি ভাষা, কোরআন শরীফ তেলাওয়াত শেখা অনেক কঠিন। বিলকুল এরকম নয় বিষয়টি, কারণ আমি যদি কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয় এটা আমি জানার পরে, বা আমার যদি কোরআন শরীফের শেখার পূর্বে যে কায়দাগুলো পড়া হয়, নুরানি কায়দা, এগুলো বাসায় থাকে, অথবা আমাদের এই ভিডিও ক্লাস বা এই যে এখানে যে এইগুলো দেওয়া হয়েছে পিকচার গুলো, এগুলোর সামনে রেখে দেখে নিই যে কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয়, ওই উচ্চারণ, এই স্থান অর্থাৎ মাখরাজকে ফলো করে আমি যদি ওই হরফ উচ্চারণ সহি করে শুদ্ধ করে শিখি, এরপর আমার এই হরফের মাখরাজ বা উচ্চারণ স্থান মুখস্থ করে রাখতে হবে না। কি জন্য? কারণ তখন আমি কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে উচ্চারণ করতেছি, তখন ওই স্থান বা জায়গা খেয়াল করে আমি নিজেই বলতে পারবো যে হ্যাঁ, আমি এই হরফের উচ্চারণ স্থান হচ্ছে এটি। হ্যাঁ, এইভাবে আমরা বলতে পারবো মাখরাজ মুখস্থ করা ছাড়াই। এখন নতুন শুরুতে আমরা কি করবো, শুরুতে যখন উচ্চারণটা শিখবো তখন মাঝে মধ্যে ধরেন 5-7 বা এরকম প্র্যাকটিস করবেন, যে মাঝে মধ্যে নিজে নিজে আমি উচ্চারণটা দেখে, হ্যাঁ, উচ্চারণ সহি করে শিখে এরপরে আপনি
এই চিত্র না দেখে নিজে নিজে এটা করলেন, নিজের এক্সাম নিলেন, পরীক্ষা নিলেন যে আমি এই হরফটা উচ্চারণের স্থান থেকে বলতে পারি কিনা, আপনি বললেন আইডিয়া করে যে হ্যাঁ। এরপরে এখানে আবার চিত্রের সাথে মিলাইলেন, বা মাখরাজের যে লেখা আছে প্রত্যেকটা মানে মাখরাজ, আরবি হরফ 29টি মাখরাজ, 17টি মাখরাজ নাম্বার ওয়ারিং দেওয়া আছে। তো আপনি এই এত নম্বর মাখরাজে কোন হরফ, হ্যাঁ আচ্ছা দেখি তো, আমি যে বললাম যে আইডিয়া করে দেখি ঠিক আছে কিনা, এটা দেখে নিলেন, মিলিয়ে নিলেন। এভাবে আপনি কি এর মাখরাজ জানা হয়ে যাবে, মাখরাজ মুখস্থ করার কোনো দরকার নেই। এটা শুরুর জি। দিকে এই কাজটা করবেন, তাহলে আশা করি একদম সহজ হবে। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখে, হ্যাঁ, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে আল্লাহ তাআলার হাবিবের পরিপূর্ণ সুন্নত অনুসরণ করে আল্লাহ তাআলার নিকট যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টি আমিন। নিয়ে যদি আল্লাহ তাআলার নিকট আমরা যেতে পারি, তাহলে আমাদের আর কোনো টেনশন নেই। জি। কারণ হিসাব হিসাব নিকাশ যেটা, এটা অনেক বড় একটা মানে টেনশনের বিষয়, সেটা দুনিয়ায় হোক অথবা আখেরাতে হোক, আখিরাতে হোক। পরকালে হোক। কারণ হিসাব জিনিসটাই কি একটা টেনশনের জিনিস। তো যদি হিসাবে আমরা মানে বিনা হিসেবে বা হিসাব সংকটে না পড়তে চাই, তাহলে কিন্তু আমাদের কোরআন শিক্ষা অতীব জরুরি। কি জন্য? কারণ নামাজের কথা বলা হয়েছে যে নামাজ হচ্ছে এমন একটা আল্লাহ তাআলার হুকুম, যে হুকুম, এই হুকুম যদি আল্লাহ কেউ সঠিকভাবে পালন করে, এই হুকুমে যদি হিসাবে সে পার পেয়ে যায়, সাকসেসফুল হয়, তাহলে আল্লাহ তাআলা তার অন্যান্য হিসাব সহজ করে দিবেন। এই জন্য নামাজকে কিন্তু বলা হয়েছে কি, সলাতু মিফতাহুল জান্নাহ, অথবা মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আচ্ছা, এই নামাজ হচ্ছে চাবি। তাহলে যদি আহ চাবি না থাকে, তালা কি ওপেন করা সম্ভব? সম্ভব না। আর জি না। হ্যাঁ, আর এই চাবিটা যদি আমি আহ চাবির, যে আমরা জানি অনেকগুলো দাঁত থাকে, হ্যাঁ, ঘাট বা দাঁত থাকে, আর যদি দাঁত বা ঘাট ভাঙা থাকে, তাহলে কি ওই চাবিতে কি তালা খুলবে বা ওপেন হবে? হবে না কিন্তু। তাহলে জি না। আমাদের চাবিটার যদি ঠিক মানে সবগুলো ঘাট ঠিকঠাক মতো ঠিকঠাক মতো ঘাটযুক্ত চাবি পেতে চাই, তাহলে কিন্তু আমাদের নামাজটাও কি হইতে হবে? সহি হইতে হবে। আর নামাজ সহি অর্জনে কি করতে হবে তাহলে? আমাদের শুধু তেলাওয়াতটা সহি হইতে হবে। তাহলে তেলাওয়াতটা সহি অর্জনে আমাদের কি করতে হবে? সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা, কোরআন শিখতে হবে। আর কোরআন শিক্ষা সহজ কিনা কঠিন, এ বিষয়ে আমাদের একটি রেকর্ড ক্লাস থাকবে ইনশাআল্লাহ। সেখানে অনেক মানে বিশ্লেষণমূলক, হ্যাঁ, বা গবেষণামূলক একটি ক্লাস তৈরি করা হয়েছে। সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই কোরআন শিক্ষা সহজ নয় কঠিন। আমাদের এই ক্লাসটা, হ্যাঁ, এই ক্লাসটা এরপর আর একটি রেকর্ড ক্লাস, মাত্র দুইটা রেকর্ড ক্লাস দেখলেই আপনি কোরআন, এরপরে এই দুইটা রেকর্ড ক্লাসের পরে আপনি কোরআন শরীফের সূরা পড়তে পারবেন। এটা আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন। আমাদের কথা তখন আশা করি বাস্তবতা দেখতে পাবেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকল এর মনের নেক বাসনা, অর্থাৎ মানুষের কিন্তু সকলের নেক বাসনা, কিন্তু মূল নেক বাসনা বা মূল লক্ষ্য, মানুষের জীবন লক্ষ্য, সেটা হচ্ছে শান্তি চাওয়া, শান্তি অর্জন, হ্যাঁ, সফলতা, সুখ, শান্তি। আর সফলতা এবং সুখ শান্তির চূড়ান্ত পর্যায়ে হচ্ছে জান্নাত পাওয়া। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদের সেই নেক বাসনা পূরণ করুন। আল্লাহ তাআলা সবকিছু আমাদের জন্য সহজ করে দিন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমিন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলের নিকট দোয়া চাই, দোয়া প্রার্থী। হ্যাঁ, জি ওস্তাদ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।